এনসিপি নানা বিতর্কে ফেঁসে গিয়েছে, নেতাদের ফোনালাপ ফাঁস, আসিফ মাহমুদ সজীব ভুইয়া নিয়ে নানান বিতর্ক সামনে আসছে। এগুলো নিয়ে আপনার মন্তব্য জানতে চাই, তার কারণ এই পুরো মানে সেগমেন্টই আপনি করেছেন। আপনি যদি একটু আমাদের একটু ব্যাখ্যা করেন আর কি, কি আসলে এই ছেলেরা কি করছে, আসলে এই নতুন রাজনৈতিক দল এরা কি করছে। সাকিব, আমি ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। জি, শুনতে পাচ্ছি। জি। আসলে বিষয়টা হচ্ছে যে আপনি দেখেন যে এনসিপির মতো একটি রাজনৈতিক দল, আমরা কিন্তু সকলেই চেয়েছিলাম যে তারা আমাদের রাজনৈতিক আহ, যে মহলে তারা একটা গুণগত পরিবর্তন আনুক। কারণ তারা তো আমাদের এই যে গণ আন্দোলনটা হলো জুলাই অভ্যুত্থান, এখানে তো তাদের এই স্টুডেন্ট এই লিডার গুলো তারাই তো নেতৃত্ব দিয়েছিল এবং তাদের আন্দোলনটাই তো একটা সফল পরিণতি পেয়েছিল, এবং তারা রাজনৈতিক দল গঠন করবে, আমাদের দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে, এরকম আশা করেই তো এই দলটি তাদের যাত্রা শুরু করেছিল। তো আমাদের কিন্তু একটা বেশ একটা আশাবাদী একটা দৃষ্টিভঙ্গি ছিল এই রাজনৈতিক দলটাকে নিয়ে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্রমেই এই রাজনৈতিক দলটি কিন্তু আমাদেরকে হতাশ করে ফেলছে। এখন আমি যে অডিও গুলো ফাঁস করেছি এটা নিয়ে, এটা পক্ষে বিপক্ষে নানাজন নানাভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করবেন। কেউ কেউ হয়তো বলার চেষ্টা করবেন যে এটা একজনের ব্যক্তিগত প্রাইভেসি আমি লঙ্ঘন করেছি। কেউ কেউ বলার চেষ্টা করবেন যেটা আওয়ামী আমলের মতোই আমরা কল রেকর্ড ফাঁস করছি। আওয়ামী লীগের আমলে যেমন এনটিএমসির জিয়াউল হাসান তিনি কল রেকর্ড ফাঁস করতেন, তো আমরাও ফাঁস করছি, সেই আওয়ামী লীগের ট্রেন্ড ধরে রেখেছি। এভাবে নানাজন নানাভাবে কিন্তু এই বিষয়টাকে ব্যাখ্যা বিশ্লেষণ করছেন। তা আমি একটু বিনয়ের সাথে তাদেরকে বলতে চাই যে আপনারা এনটিএমসির জিয়াউল হাসানের ফাঁসকৃত ফোনালাপ আর এই ফোনালাপের মাঝে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। কারণ এখন তো আর ওই জিয়াউল হাসানের মতো কারো ফোন কল রেকর্ড করা হয় না। ওই বাংলাদেশ এখন আর নেই। এখন ওই এনটিএমসির ওই ধরনের কার্যক্রম নেই। এখন এনটিএমসির ভিতরে কোনো জিয়াউল হাসান বসে নেই। তো তাহলে এই ধরনের অডিও আমার কাছে আসলো কিভাবে? আসলো এই কারণেই, কারণ এই যে ভিকটিম নারী নীলা ইসরাফিল, তিনি বারবার তাকে টেক্সটের মাধ্যমে, ফোনের মাধ্যমে, কথার মাধ্যমে এই এনসিপির যিনি যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, তিনি কুপ্রস্তাব দিচ্ছিলেন, তাকে মানসিকভাবে হ্যারাসমেন্ট করছিলেন। তো তিনি চেয়েছিলেন এগুলো একটা প্রমাণ আকারে রেখে দিতে, কারণ আমাদের সমাজে তো আসলে আপনি প্রমাণ না দেখাতে পারলে তো মানুষ আসলে এগুলো বিশ্বাস করে না। তো তিনি আমাদের সাংবাদিকদেরকেও যদি এটা বলেন যে সারোয়ার তুষার আমাকে কুপ্রস্তাব দিয়েছে, আমরা কিন্তু তাকে তখন জিজ্ঞেস করবো যে আপনার কাছে এভিডেন্স কি, প্রমাণ কি? প্রমাণ ছাড়া তো আমরা সাংবাদিকরা এগুলো বলতে পারি না যে সারোয়ার তুষার তাকে যে একটা যৌন হয়রানি করেছেন বা তাকে উত্ত্যক্ত করেছেন। তো ওটার স্বার্থেই কিন্তু তাকে এগুলো রেকর্ড করতে হয়েছিল। তো এখন এটাকে যদি আপনি বলেন যে একজনের গোপনীয়তা তিনি লঙ্ঘন করেছেন, কারো ব্যক্তিগত আলাপচারিতা লঙ্ঘন করেছেন, আপনি বলতে পারেন, আপনি আপনার মতো করে ব্যাখ্যা করতে পারেন। কিন্তু বিষয়টা হচ্ছে কি, ব্যক্তিগত বিষয় ততক্ষণ পর্যন্তই ব্যক্তিগত থাকে যতক্ষণ পর্যন্ত সেটা আপনার রাষ্ট্রের জন্য হুমকির কিছু না হয়। যখন আপনার ব্যক্তিগত একটা বিষয় একটা মানুষের সামাজিক জীবনে, পারিবারিক জীবনে বা রাষ্ট্রীয় জীবনে একটা নেতিবাচক প্রভাব ফেলার আশঙ্কা দেখা দেয়, তখন কিন্তু সেটাকে আপনি আর ব্যক্তিগত কিছু বলতে পারেন না। সারোয়ার তুষার যে জঘন্য কাজটি করেছে, এটার মাধ্যমে আমাদের একজন তরুণ ছাত্র নেতার ব্যক্তিগত নৈতিক চরিত্রের যে অধপতন, সে চিত্রটি আমাদের কাছে উঠে এসেছে। পাশাপাশি এরা নাকি আমাদের আগামীতে নেতৃত্ব দিবে। এখন আপনি চিন্তা করেন, যেই লোকের কাছে তার দলেরই একজন নারী নেত্রী নিরাপদ নয়, তার কাছে আমার দেশ কি করে নিরাপদ থাকে? তো আমি টকশোটা আমি আমি ওই কনভারসেশনটা ফাঁস করেছি ওই উদ্দেশ্যেই, যে আমাদের জনগণকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য যে আমরা কাদের উপরে ভরসা করতে চাচ্ছি। এই সারোয়ার তুষার তিনি তো টকশোতে এসে তো একটা বিরাজনীতিকরণের জন্য বা একটা ওই যাতে আগামীতে একটা নির্বাচন যাতে দ্রুত না হয়, সেটা না হওয়ার জন্য ন্যারেটিভ তিনি এস্টাবলিশ করছেন। কারণ তারা জানেন যে একটা সুষ্ঠু নির্বাচন হলে হয়তো বিএনপি ক্ষমতায় এসে যাবে, তাদের তখন আর কোনো ওই আমরা যেটাকে সোজা বাংলায় বলি বেইল থাকবে না। তো এই জন্য এখন তো তাদের বেইল আছে, এখন তাদের কথায় অনেক কিছু হয়। তো তারা চাচ্ছেন যে নির্বাচনটা যত পিছিয়ে দেওয়া যায়। এই জন্য আপনি দেখবেন যে সারোয়ার তুষার টকশোতে এসে এসে তিনি এই নির্বাচন যাতে না হয় সেজন্য যত ধরনের বয়ান আছে তিনি তৈরি করছেন। তো এখন তিনি তার মতো করে তার রাজনীতির কৌশল হিসেবে তিনি তার মতো ন্যারেটিভ তৈরি করতে পারেন, এতে কোনো আপত্তির জায়গা নেই। কিন্তু আপত্তির জায়গা হচ্ছে যে আপনি যখন নিজের পলিটিক্যাল ধান্দার জন্য, ব্যক্তিগত ফায়দার জন্য দেশের নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার পক্ষে ন্যারেটিভ তৈরি করছেন, আবার দ্য সেম টাইম আপনি আপনার ক্ষমতা অপপ্রয়োগ করে আপনার দলের একজন নারী নেত্রী তার সাথে এ ধরনের আপনি একটা শারীরিক সম্পর্ক করার ইচ্ছা পোষণ করছেন, এগুলো প্রমাণ করে যে আসলে আপনাদের হাতে আগামীতে আমাদের বাংলাদেশটা নিরাপদ থাকবে না। এ কারণেই আমি আপনার এই অডিওটা ফাঁস করতে বাধ্য হয়েছি। আর নীলা ইসরাফিলের সাথে আপনি যা করেছেন, এটা কোন অবস্থাতে একটা সুস্থ মস্তিষ্কের মানুষ, একজন মানে
ভালো ন্যায় নীতি সম্পন্ন মানুষ করতে পারে না। আপনি একজন নারীকে ভালোবাসতে পারেন, তাকে প্রেমের প্রস্তাব দিতে পারেন, কিন্তু আপনি তার সাথে যে ভাষায় যৌন সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিয়েছেন, এটা কোনো সুস্থ মস্তিষ্কের বা কোনো ভালো মেন্টালিটির মানুষ করতে পারে না। তো সেজন্য আমি মনে করি যে এ ধরনের দুশ্চরিত্রের মানুষজন যারা রয়েছেন, তারা রাজনীতিতে আসলে সেটা আমাদের রাজনীতির জন্য একটা নেতিবাচক বিষয়। তো সেজন্যই আমি এটা ফাঁস করেছি, এবং এটা ফাঁস করে আমার একটুও রিগ্রেট নেই। এখন এটাকে আপনি বলতে পারেন তার ব্যক্তিগত প্রাইভেসি নষ্ট করলাম না কি করলাম, নানাভাবে কুতর্ক আপনি জুড়তে পারেন, কিন্তু আমি মনে করি যেটা সঠিক কাজ আমি সেটাই করেছি। এটা হচ্ছে সরার তুষার এনসিপির একজন নেতার এই নৈতিক অধপতন প্রসঙ্গে আমার বক্তব্য। এখন আসা যাক তাদের দুর্নীতি প্রসঙ্গে। তারা যখনই আপনি দেখবেন যে এনসিপির এই লোকদের আপনি দুর্নীতির বিষয়ে যখন কথা বলবেন, আসিফ মাহমুদ সজীব ভুইয়ার প্রসঙ্গে বা অন্যান্য নাহিদের প্রসঙ্গে, দেখবেন এরা একটা কথাই বলবে যে আমাদের দুর্নীতির কথা বলা হচ্ছে, এগুলোর প্রমাণ কই, প্রমাণ কই, প্রমাণ দেন। মানে প্রমাণের অভাবে এরা সাধু, প্রমাণের অভাবে এরা সব মানে দুর্নীতিহীন হয়ে গেছে। ব্যাপারটা তা নয়, আমরা সকলেই কিন্তু বুঝি যে এরা যে গত 10 মাসে কি পরিমাণে ধান্দা করেছে। এখন তারা বলবে যে প্রমাণ দেন, কিছু কিছু প্রমাণ তো মিডিয়াতে এসেছে। আসলে কি বলা হচ্ছে যে তারা দুর্নীতি করে নাই, তাদের পিএসরা দুর্নীতি করছে, তাদের পিওরা দুর্নীতি করছে। এখন টিটু ভাই, আমি আর আপনি আমরা কি এতই বোকা যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বা নাহিদ ইসলাম বা এদের মতো উপদেষ্টারা এরা ফেরেস্তা, আর এদের সব পিএস এরাই খারাপ? পিএসরা কার পক্ষে এগুলো করে? প্রোটোকল অফিসার যিনি বা পিও, তিনি কার পরামর্শে এগুলো করেন? নিঃসন্দেহে উপদেষ্টার পরামর্শই তো করেন, তাই না? এখন আমাদেরকে বলা হচ্ছে যে না, এটার সাথে তো আসিফ মাহমুদ সজীব ভুইয়া জড়িত নয়, এটার সাথে তো নাহিদ ইসলাম জড়িত নয়, এটার সাথে ওনার পিএস জড়িত থাকতে পারে, পিও জড়িত থাকতে পারে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আমরা তো আসলে জানি যে কান টানলে মাথা আসে। তো এখন এখন যেহেতু এই সরকারটি বলছে যে এরা তাদের নিয়োগকর্তা, তো এই সরকার তো আসলে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার মতো হ্যাডম দেখাবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের এটা ভুলে গেলে চলবে না যে সবসময় তো রাজনৈতিক পরিস্থিতি বা বাস্তবতা একরকম থাকবে না। কিন্তু কিন্তু সাকি, আপনি যে কথা বললেন এটা আপনি বললেন, আমার কথা আপনার কথা তখন বলবে এই কুতর্ক শুরু হয়ে যাবে। তো আমি একটা ছোট্ট ক্লিপ দেখাতে চাই যে ইলিয়াসের কথা, তো এটা তো একদম ধ্রুব সত্য, মানে এটা তো আর মিথ্যা করার কোনো মানে ক্ষমতা হয়তো পীর পয়গম্বর ছাড়া সম্ভব না। হ্যাঁ, তো আমি একটু 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 শুনি কি বলেছিলেন আমাদের হুজুর সাহেব। প্রিয় উপদেষ্টার বাবা পর্যন্ত গিয়া চাঁদাবাজি করছে, সেই ফোন রেকর্ডও আছে। বাপরে মাঠে নামিয়েছে চাঁদাবাজি টাকা কালেকশন করার জন্য। আবার এটার আবার একটা বৈধতা নিয়েছে, কিভাবে জানেন? ওনারা নাকি দল গঠন করবে, দলের জন্য টাকা লাগবে। আপনাদের অপমান করতে চাই না, নামগুলিও বললাম না, অডিও ছাড়ি না এখন পর্যন্ত। পরিস্থিতি এমন করবেন না যে সেগুলো ছাড়তে বাধ্য হই। জি, এখানে আমার ধারণা সম্ভবত ইলিয়াস হোসেন এখানে ওই নাহিদ ইসলামের বাবার কথা বলছেন। ইসলামের কথা বলেছেন। কারণটা কি, এই আমি অডিও কেন এটা বলছি, ওই আপনার সেপ্টেম্বর মাসের দিকে যেটা হয়েছিল, তিনি সেপ্টেম্বর বা অক্টোবর মাসের দিকে তিনি একটা মুশকিল আসান সেন্টার খুলে বসেছিলেন ওই রামপুর আর বনশ্রী এলাকাতে। এবং ওখানে অনেকে যেত, মানে সকালে 7টার থেকে অফিস করা শুরু করতেন নাহিদ ইসলামের বাবা, ভোর 7টার থেকেই তিনি শুরু করতেন। এত এত ফাইল নিয়ে মানুষজন তার কাছে আসতো, কারো নিয়োগ করতে হবে, কারো বদলি করতে হবে, উমুক করতে হবে, তুমুক করতে হবে, এরকম বান্ডেল বান্ডেল টাকা নিয়ে আসতো। তিনি নিয়ে নিয়ে ডয়ারে রাখতেন খালি। আমার সোর্স ওগুলো দেখেছে, ভিডিও ফুটেজও এসেছিল। কিন্তু ওই সময় আমি আর টিটো ভাই আপনি আর আমি ওই সময় কিন্তু একটা অবস্থান নিয়েছিলাম যে যত কিছুই আসুক এদের বিরুদ্ধে এদেরকে আমরা একদম সমর্থন দিয়ে যাব, আমরা এদের বিরুদ্ধে কিচ্ছু প্রচার করব না। আমি এতটাই আবেগের বশবর্তী ছিলাম ওই সময় যে ওই ফুটেজ গুলো আসার সাথে সাথে আমি ওগুলো দেখিও না, আমি ডিলিট করে দিয়েছি। কারণ আমি জানি আমার হাতে থাকলে হয়তো আমার হাত চুলকাবে, মনে হবে এটা প্রচার করে দেই। আমি সব ডিলিট করে দিয়েছি, এবং আমার ওই সোর্স তাকে আমি গালমন্দ করে ফোন রেখে দিয়েছিলাম, তার নাম্বার আমি ব্লক করে দিয়েছিলাম যে তুমি আমাকে সব তথ্য পাঠাবা না, আমার লাগবে না এগুলো। কারণ এরা আমাদের জুলাই আন্দোলনের মহানায়ক, এদের বিরুদ্ধে এই ধরনের ষড়যন্ত্রমূলক কাজ তোমরা কেউ করবা না, এরা এই ধরনের দুর্নীতি করে, আমি এটা বিশ্বাসই করি না। কিন্তু এখন তো আমরা দেখতে পাচ্ছি যে কত বড় বোকামি আমরা করেছি। এবং ওই যে ওবায়দুল কাদের আমাকে একটা কথা বলেছিল যে আপনি তো বায়াসড। আসলে এই যে তখন যে ওদের প্রতি যে এত বায়াস ছিলাম আমি আর আপনি, ওটার পরিণাম এখন দেখতে পারতেছি যে আমরা এদেরকে বায়াসড হয়েছি, এদেরকে ছাড় দিয়েছি, এদের বিরুদ্ধে কিছু আসলে আমরা ওগুলো প্রচার করতাম না। এখন না করতে 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 দেখেন এরা কোন পর্যায়ে চলে গিয়েছে। এবং যেটা আপনি বললেন সত্যি, এটা মানে খুবই দুঃখজনক, আমার কাছে দুঃখজনক। আমি গতকালকে এক মিটিং এ বলতেছিলাম যে আমি মানে এতটাই মানে আমাকে নিজেকে রাগ লাগছে যে শেখ হাসিনাকে তাড়ালাম, শেখ হাসিনা ব্যাংক লুটেরা ছিল, শেখ হাসিনাকে তাড়ালাম, শেখ হাসিনা কে বলে একটা তাদের লেসপেন্সার ছিল, তার মানে
প্রাইম মিনিস্টার্স ম্যান তৈরি করেছিল, তার লুটেরা শ্রেণী তৈরি করেছিল, ফ্যাসিস্ট তৈরি করেছিল, মানে কি বলবো, মাফিয়া গ্রুপ তৈরি করেছিল। এই মাফিয়ারা ব্যাংক লুট করেছে। এখন প্রশ্ন হচ্ছে, তাদেরকে তোমরা তাড়িয়েছো, তাদেরকে তোমরা চ্যালেঞ্জ করেছো, তোমার এই চ্যালেঞ্জের কারণে হাজার হাজার মানুষ গুলিবিদ্ধ হয়েছে, অনেকের অঙ্গ চলে গেছে, হাত নাই, পা নাই, চোখ নাই। তারপরে যখন শুনি এরা এরা চুরি করতেছে, এরা চাঁদা নিচ্ছে, এরা দুর্নীতিগ্রস্ত হচ্ছে, তখন নিজেকে খুব রাগ লাগে। মানে আমি, বিশ্বাস করেন সাকিব, আমি মানে এটা নিতে পারি না, আমি এটা নিতে পারি না। আমি, দেখবেন আপনি, গত মাসে অন্তত 5টা টক শোতে আমি বলেছি যে আমি এদেরকে রাজনীতিতে দেখতে চাই, আমি এই তরুণদেরকে রাজনীতিতে দেখতে চাই সাকিব। এটা আমার স্বপ্ন যে তরুণরা রাজনীতিতে আসবে, তরুণরা রাজনীতিতে এসে বাংলাদেশের এই দুর্বৃত্তায়িত রাজনীতি থেকে আমরা একটি গণতান্ত্রিক রাজনীতিতে যাব। সাকিব, এটা বোধহয় এই স্বপ্ন আমার স্বপ্নই থেকে যাবে, আমি জানি না এই স্বপ্ন বাস্তবায়িত হবে কিনা। এখন ব্যাপারটা হচ্ছে কি, তরুণরা যদি লোভ লালসার ঊর্ধ্বে উঠতে পারে তাহলে তারা একটা সুন্দর বাংলাদেশ আমাদের উপহার দিতে পারে। আপনি দেখেন নাই যে তারেক রহমান গণ অধিকার পরিষদে যিনি ছিলেন, এখন আমজনতার পার্টি করছেন যিনি, এও তো ইচ্ছা করলে লোভ লালসার বশবর্তী হতে পারতো, তাই না? সে তো প্রাউড ফিল করে যে আমি আমের ব্যবসা করি, আম বিক্রি করি, আম তারেক নাম হয়ে গেছে তার, তো বলে আমি হালাল ভাবে উপার্জন করি এবং করে আমি রাজনীতি করছি। তো এই তারেকও তো ইচ্ছা করলে পারতো তো এনসিপিতে যোগ দিতে, পারতো না? তারেকের যে একটা মানে পরিচিতি রয়েছে এনসিপিতে, অনেক অপরিচিত মানুষজন রয়েছে, তাদেরকে ডিঙিয়ে তারেক কিন্তু ইচ্ছা করলে পারতো এখানে একটা বড় পদ পদবি নিয়ে ঢুকে যেতে। তারেক কিন্তু ঢুকে নাই, তারেক তার নিজের মতো করে দল করেছিল, যে দলটার নাম স্বয়ং পিনাকি ভট্টাচার্য দিয়েছিলেন এই দলটার নাম, এবং পিনাকি ভট্টাচার্যের কথা মতো তারেক অনেক কিছু করছিল। পরবর্তী তারেক নিজের বিবেককে প্রশ্ন করলো, আচ্ছা এই পিনাকির কথায় আমি যে মব ভায়োলেন্স করছি, আমাকে বলা হচ্ছে আর্মির বিরুদ্ধে রাস্তায় নামাও, এই করো সেই করো, সে তার ভুল বুঝতে পারলো যে না, আমি এইভাবে কনফ্রন্টেশনে যাওয়াটা আমার ঠিক হচ্ছে না। তারপর কি করলো, সে এগুলো বাদ দিয়ে দিল। এরপরে কি বলা হলো, যে তারেক কচু ক্ষেতের টাকা খাইছে। কেন? কারণ ওই যে আর্মির বিরুদ্ধে রাস্তায় নামে নাই। ভাই, এখন আপনি প্রবাসে বৈশা থাইকা তারেককে উস্কানি মারতে পারেন যে তারেক তুমি আর্মির বিরুদ্ধে রাস্তায় নামো, তুমি এটা করো সেটা করো, কারণ ওই বেতের বাড়ি বা ডান্ডার বাড়িতে আপনার পাছায় পড়বে না। আমার দেশের সেনাবাহিনী সবচেয়ে বড় একটা সুশৃঙ্খল একটা সংগঠন, তার বিরুদ্ধে আপনি একজন ছাত্র নেতাকে লেলিয়ে দিচ্ছেন। সেনাবাহিনীর বিরুদ্ধে, সেনাপ্রধানের বিরুদ্ধে রাজপথে নামার তাকে আপনি ডাইরেক্টিভ দিচ্ছেন। এটা কতটা ঔদ্ধত্য একটু চিন্তা করেন। সেই ঔদ্ধত্য আপনি তারেককে দিয়ে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছেন। যেই মুহূর্তে তারেক বললো যে না আমার দ্বারা এটা হবে না, ওই মুহূর্তে আপনি তারেকের চরিত্র হনন করতেছেন। তারেক আপনি বলছেন তারেক তুমি কি কি করছো সব আমি জানি, সব কিন্তু ফাঁস করে দিব। এই যে ব্ল্যাকমেইল করা, এইগুলো কি প্রমাণ করে? এগুলো প্রমাণ করে যে আপনার আসলে কোনো মুরদ নাই, আপনার একটাই মুরদ আছে, আপনি বিদেশে বৈশা বৈশা দেশকে অস্থিতিশীল করতে পারবেন। আর যারা দেশে আসে, দেশে সঠিক রাজনীতি করতে চায়, তাদেরকে আপনি বিপদগামী করতে পারবেন, তাদেরকে আপনি উস্কানি মারতে পারবেন। তাই আমি আসলে যে ত্রিরত্ন যাদের কথা আপনি বলছেন, আমি তাদেরকে বলবো যে তারা যদি সত্যি আমাদেরকে বুঝাইতে চাচ্ছে যে তারা দেশপ্রেমিক, প্রকৃত দেশপ্রেমিক থাকবে দেশের মাটিতে। এখন তো আপনার ওই যে হাসিনা পালায় গেছে, হাসিনার সময় তারা দেশে ছিল না, ওইটা মানতাম। এখন তো হাসিনা নাই রে ভাই, আপনাদের ভয়ের জায়গাটা কই? সাকিব, আমি তো রেডি আছি, আমি বিমানবন্দরে যে কোনো সময় শুনবো পিনাকি। এই যেমন আমাকে আর টিটো ভাইকে কত কথা বলা হয়েছে, আমি তো বাংলাদেশে গেছি, টিটো ভাই বাংলাদেশে গেছে, টিটো ভাই এই মুহূর্তে বাংলাদেশে বসে আমার সাথে টকশো করতেছে, তাই না? আবার আমিও দুদিন পরে বাংলাদেশে যাব। কারণটা কি? কারণ আমি জানি এখন হাসিনা নাই বাংলাদেশে, আমার যাইতে কিসের ভয়? আমার যাইতে কিসের ভয়? আমি তো 2 দিন আগেও বাংলাদেশে গিয়ে ঘুরে আসলাম। টিটো ভাই এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করতেছে। এই যে জসিমউদ্দিন নামে যে একজন লেখছে যে তুমি আসো দেশে এসে কথা বলো, আরে বেটা জসিমউদ্দিন, আমি নাজমুল সাকিব ডিসেম্বর মাসে গিয়ে বাংলাদেশ থেকে ঘুরে আসছি, আবার সামনে কয়েকদিন পরে আসতেছি। আমার এই যে টিটো ভাই এখন অলরেডি বাংলাদেশে অবস্থান করতেছে। আমি আর টিটো ভাই বিদেশে বসে ফাঁকা বুলি মারার মতো লোক না, আমরা ওই দেশকে ভালোবাসি। আর দেশে গিয়ে যদি আমার মৃত্যু লেখা থাকে, ওই মৃত্যুকে বরণ করতে আমরা রেডি আছি। কারণ আমি জানি এখন হাসিনার মতো একটা ফ্যাসিস্ট বাংলাদেশের মাটিতে নাই। তো আমার দেশে যেতে কিসের ভয়? 100 বার আমি যাবো, 1000 বার আমি আমার দেশের মাটিতে যাবো, এবং দেশে গিয়ে যদি আমাকে মরতে হয় আমি মরতে রাজি আছি। কিন্তু ওই যে প্রবাসে বৈশা থাইকা আমার দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে আমি একটা ছাত্র নেতাকে উস্কায় দিব যে তুমি রাজপথে নামো, আর রাজপথে না নামলে আমি তোমার এটা ফাঁস করে দিব, এই যে ব্ল্যাকমেইলিং করা বা এই যে মব ভায়োলেন্সকে উস্কায় দেওয়া, এই যে এই ত্রিরত্ন যারা এই উস্কানির কাজগুলো করছে, এরা আসলে আমাদের দেশটাকে সবসময় অস্থিতিশীল রাখতে চায় নিজেদের ধান্দার জন্য, নিজেদের ফায়দার জন্য। তো এখন আমি পরিশেষে এটাই বলতে চাই এই প্রসঙ্গে
যে এই যে ছাত্র নেতা যাদের একটা পটেনশিয়াল ছিল ভালো কিছু করার, আজকে এরা বিপথে চলে গিয়েছে। এরা আমাদেরকে আসলে ভালো কিছু দেওয়ার মতো এদের সক্ষমতা আছে বলে এখন আমি আর মনে করি না। এই এনসিপি এদের একটা ভালো পটেনশিয়াল ছিল, এই পটেনশিয়ালটাকে তারা নিজে হাতে নষ্ট করেছে।